গলিতে গলিতে ব্যানার ফেস্টুনে ঈদ উৎসবে রাজনৈতিক রং, নতুন উদ্যম ও ছকে ভোটের মাঠ গোছাতে ব্যস্ত রাজনৈতিক দল। সারা দেশে বিনোদন কেন্দ্রে উপচে পড়া ভিড়, চিড়িয়াখানা, সমুদ্র সৈকত সহ সবখানেই ঈদ উদযাপনের রেশ। আব্বুর সাথে আসছি, অনেক কিছু দেখেছি, হাতি, বাঘ, ভাল্লুক। খুবই ভালো, মানে খুব মজা পাচ্ছি। পরিষ্কার পরিচ্ছন্নতা আরেকটু হতো তাহলে অনেক ভালো লাগতো এখানে। এখনো রাজধানী ছাড়ছেন নগরবাসী, প্রিয়জনের সঙ্গে ঈদ কাটিয়ে ফিরছেন অনেকে, ফাঁকা ঢাকায় প্রশান্তির খোঁজ। ফাঁকা ঢাকা সবসময় ভালো লাগে, এই ফাঁকা তো আসলে সবসময় পাওয়া যায় না। যেহেতু আমার বাসা মহাখালীতে, সেইখান থেকে এখানে আসছি খুব তাড়াতাড়ি। আয়তনের সাথে পাল্লা দিয়ে বাড়ছে রাজধানীর জনসংখ্যা, ভয়াবহ দুর্যোগের শঙ্কা, বিকেন্দ্রীকরণ অথবা রাজধানী স্থানান্তরের তাগিদ। মূল সেন্ট্রাল ঢাকাকে চতুর্পাশে কিভাবে নগরায়ণ পরিকল্পিত নগরায়ণ করা যায়, সাভার, কেরানীগঞ্জ, এদিকে রূপগঞ্জ, এগুলিকে কানেক্ট করে তাহলে ঢাকামুখী স্রুটটাকে বিভিন্ন দিকে সেন্ট্রালাইজ তৈরি করা যায়। সাতক্ষীরায় বাঁধ ভেঙে পানিবন্দী 50,000 গ্রামবাসী, মেরামত না হওয়ায় দুপুরের জোয়ারে আরও এলাকা প্লাবিত হওয়ার শঙ্কা। ঈদ মোবারক। দর্শক, ঈদ মোবারক, স্বাগত জানাচ্ছি। এখন দুপুরে শিরোনাম শুনছিলেন, পুরো সংবাদ জুড়ে সঙ্গে রয়েছে আমরা দুজন, আমি তানজিলা খান মিম এবং আমি তন্ময় কুমার রায়। ঈদকে কেন্দ্র করে রাজনীতির পালে জুগিয়েছে নতুন হাওয়া। 5 আগস্টের পরে যে নয়া রাজনৈতিক সমীকরণ তৈরি হয়েছে তাতে ঈদ দিয়েছে নতুন উদ্যম, ছড়াচ্ছে উত্তাপও। বিএনপি, জামায়াত সহ দীর্ঘদিন রাজনীতির কেন্দ্র থেকে দূরে থাকা নেতারা পরিবর্তিত পরিস্থিতিতে নতুন পরিকল্পনা নিয়ে ভোটের মাঠ গোছাতে ব্যস্ত। চট্টগ্রাম নগরীর প্রধান ঈদ জামাত থেকে শুরু করে পাড়া মহল্লায় ব্যানার ফেস্টুনে তাদের উপস্থিতি এবারের ঈদকে দিয়েছে রাজনৈতিক রং। ফয়সাল করিমের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। অনেকের কাছে গত বছরও হয়তো এমন দৃশ্য ছিল কল্পনাতীত, তবে রাজনীতির আজব খেলায় যে হিসেব পাল্টে গেছে, সেই পাল্টানো পালে হাওয়া দিচ্ছে এবারের ঈদ, যাকে কেন্দ্র করে গতি পেয়েছে নির্বাচনের মাঠ গোছানোর আয়োজন। মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুকী আজম ও ডাক্তার শাহাদাত হোসেনের সাথে এবারের প্রধান ঈদ জামাতে দেখা যায় বিএনপির অনেক নতুন পুরনো মুখকে। সাথে জামাত নেতাদের সরব উপস্থিতিও ঈদের ময়দানে ছড়িয়েছে রাজনীতির উত্তাপ। দীর্ঘদিন রাজনীতির কেন্দ্র থেকে দূরে থাকলেও এবারের ঈদ তাদের জন্য নিয়ে এসেছে নতুন বার্তা। এবার পরিপাটিভাবে রোজা রমজানও হয়েছে এবং নির্বিঘ্নে ঈদটাও আমরা সম্পন্ন করলাম। এটার জন্য আল্লাহর দরবারে হাজার শুকরিয়া। ভোটের অধিকার রক্ষার সংগ্রামে আমাদেরকে অবশ্যই সবাইকে ঐক্যবদ্ধভাবে সামনে দ্রুত সংস্কার করে একটা দ্রুত নির্বাচন দিতে হবে। আগামী দিনে যে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছি, সেই স্বপ্ন বাস্তবায়ন করার আজকে অঙ্গীকার করার আহ্বান জানিয়ে আপনাদের আবারও ঈদ শুভেচ্ছা। নির্বাচনকে সামনে রেখে বিএনপির সম্ভাব্য প্রার্থীরা নিজেদের শক্তিশালী অবস্থান জানান দিতে তৎপর হয়েছেন নিজ এলাকায়। এই দৌড়ে বেশ এগিয়ে বিএনপির তরুণ নেতৃত্ব। স্বপ্নের বাংলাদেশ পাইনি, অতএব আমাদের অনেক কাজ বাকি। এই ঈদও সবার জন্য সমান নয়। আমার জন্য হয়তো কিছুটা দুঃখের, আরো অনেকের জন্য আরো অনেক বেশি দুঃখের। তাই আমরা যারা ভালো আছি তাদের চিন্তা করতে হবে সেই দুঃখী মানুষের কথা। একটি সুষ্ঠু নির্বাচনের দ্বারাই ফিরিয়েছে জনগণের মালিকানা, রাষ্ট্রের মালিকানা জনগণকে যাতে ফিরিয়ে দেওয়া হয়। চট্টগ্রামের মতো দেশের বিভিন্ন অঞ্চলেও ভোটের মাঠ গোছাতে ব্যস্ত বিএনপি, জামাত সহ বিভিন্ন দলের নেতারা। 5ই আগস্ট পরবর্তী সময়ে রাজনীতির এই উর্বর মাঠে নিজেদের জানান দিতে চলছে তাদের জনসংযোগ ও প্রচারণা। ফয়সাল করিম, এখন চট্টগ্রাম।
তন্ময়, রাজধানীতে ঈদের ছুটি মানে কিন্তু বিনোদন কেন্দ্রে ভিড়, কারণ অন্যান্য সময় দেখা যায় যে বাবা মারা এত ব্যস্ত থাকেন তাদের সন্তানদেরকে নিয়ে সেই বিনোদন কেন্দ্রগুলোতে ঘুরতে যেতে পারেন না। তাই এই ঈদের যে ছুটিটা, সেই ছুটিটাতে তারা চেষ্টা করেন পরিবারকে একটু সময় দেয়। তাই এই আনন্দ উদযাপনে যান্ত্রিক নগরীর শিশু কিশোরদের প্রিয় জায়গা হয়েছে মিরপুরের জাতীয় চিড়িয়াখানা। এবং একই সঙ্গে আপনি বাবা মায়ের কথা বলছিলেন, ঈদের ছুটিতে বাবা মা যারা রয়েছেন ঢাকাতে আমরা সবসময় দেখি যে কর্মব্যস্ততার মধ্যে মানুষ থাকে, যে কারণেই বাবা মাও যেহেতু ছুটি পেয়েছে তাদের শিশু কিশোরদের নিয়ে তারা মিরপুর চিড়িয়াখানায় গেছেন, বিভিন্ন প্রাণীদের যে সঙ্গে পরিচিত করে দেওয়া সেটি তারা করেছেন। এবং চিড়িয়াখানায় কিন্তু আজকে উপচে পড়া ভিড় ছিল, গতকালও আমরা ভিড় দেখেছি। সহকর্মী মাঝারি মনের প্রতিবেদনে জানবো বিস্তারিত। ঈদের দ্বিতীয় দিন মঙ্গলবার সকাল থেকেই রাজধানী ও এর আশপাশের এলাকার মানুষ এসে ভিড় করে চিড়িয়াখানার সামনে। পরে সকাল ৯টায় মূল ফটক উন্মুক্ত হলে টিকিট কেটে প্রবেশ শুরু করেন শত শত দর্শনার্থী। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যা বেড়ে যায় কয়েক গুণ। শিশু থেকে বয়োবৃদ্ধ, পরিবার পরিজন ও বন্ধু বান্ধব নিয়ে পশু পাখি দেখতে আসেন দর্শনার্থীরা। মানে এখানে তো আজকে এই প্রথম আমার, এখানে এসে অনেক মজা পেলাম আর কি, আমার মেয়েটাও অনেক মজা পাইছে। রয়্যাল বেঙ্গল টাইগার, সিংহ, ময়ূর ও বানরের মতো পরিচিত প্রাণীগুলো সহ প্রতিটি খাঁচার সামনেই ভিড় করেন দর্শনার্থীরা। চিড়িয়াখানাকে আরও বেশি দর্শনার্থী বান্ধব করার দাবি জানান আগতরা। আমি আসছি গাজীপুর থেকে চিড়িয়াখানা পশু পাখি দেখার জন্য, পরিবারকে নিয়ে আসছি। দর্শনার্থীদের নিরাপত্তা ও পশু পাখিকে গুরুত্ব দিয়ে ঈদ ছুটিতে চিড়িয়াখানা ব্যবস্থাপনায় বিশেষ পরিকল্পনা নিয়েছে কর্তৃপক্ষ। ঈদের দিন ও পরদিন গড়ে ১ লাখ টিকিট বিক্রির কথা জানান পরিচালক। হাতির যে খেলা দেখানোর বিষয়টি সেটিকে আমরা বন্ধ রেখেছি। আর আমাদের চিড়িয়াখানায় আসার ক্ষেত্রে যে দর্শনার্থীর দুর্ভোগের যে বিষয়টি বললেন, আসলে দেখুন, একটা চিড়িয়াখানায় একদিনে যেখানে ১.৫ লক্ষাধিক মানুষ প্রবেশ করছে, সেখানে কিন্তু একটা জ্যাম হওয়াটা অনেকটাই স্বাভাবিক। গত বছরের অনাকাঙ্ক্ষিত ঘটনায় এবার দর্শনার্থীদের নিরাপত্তার জন্য হাতি খেলা সহ সব ধরনের খেলা বন্ধ রয়েছে। মাঝার ইমন, এখন, ঢাকা। মেম, ঈদের ছুটিতে বিনোদন কেন্দ্রের কথা আমরা শুনছিলাম, একই সঙ্গে পর্যটন যে কেন্দ্রগুলো রয়েছে সেখানেও কিন্তু যারা দর্শনার্থীরা রয়েছেন তারা ভিড় করছেন। যেহেতু বড় একটি ছুটি রয়েছে, লম্বা ছুটিতে তারা পরিবার পরিজন নিয়ে ঘুরতে বেরিয়েছেন। আমরা দেখছি যে সমুদ্রের যে নীল জলরাশি সেখানে তারা জলকেলিতে মেতেছেন। আমাদের সঙ্গে এ বিষয়ে বিস্তারিত আমরা জানবো। কক্সবাজার থেকে আমাদের সঙ্গে যুক্ত আছেন সহকর্মী হোসাইন জিয়াদ, এবং একই পতেঙ্গা থেকে যুক্ত আছেন সহকর্মী হোসাইন জিয়াদ, এবং মনতোষ বেদজ্ঞ যুক্ত আছেন কক্সবাজার থেকে। আমরা শুরুতেই যাচ্ছি জিয়াদের কাছে। জিয়াদ, জানাবেন, ঈদ মোবারক জানাচ্ছি আপনাকে, এবং একই সঙ্গে জানাবেন যে ঈদের দ্বিতীয় দিনে পতেঙ্গা সমুদ্র সৈকতে পর্যটকদের ভিড় কেমন দেখছেন, এবং একই সঙ্গে পর্যটন কেন্দ্রিক যে ব্যবসা বাণিজ্য রয়েছে সেটি কতটা চাঙ্গা রয়েছে। তন্ময়, আপনাকেও ঈদ মোবারক। চট্টগ্রামে বলা যায় যে একেবারে প্রাচ্যের রানী, সেই ব্রিটিশ আমল থেকেই এখানকার যে সৌন্দর্য, বিশেষ করে প্রায় ২৫০ কিলোমিটারের যে সমুদ্র উপকূল, চট্টগ্রামের একেবারে মিরসরাই, সীতাকুণ্ড থেকে শুরু করে চট্টগ্রাম শহর, আনোয়ারা, বাঁশখালী হয়ে একেবারে কক্সবাজার, টেকনাফ পর্যন্ত গিয়েছে বিশাল সমুদ্র সৈকত। একসময় চট্টগ্রামের এই পতেঙ্গা সমুদ্র সৈকত, এখন আমি যেখানে আছি এটি, এবং কক্সবাজার সমুদ্র সৈকত পর্যটকদের কাছে আকর্ষণীয় হলেও এখন কিন্তু একেবারে মিরসরাই যে সমুদ্র সৈকত রয়েছে, শাহেরখালী, সীতাকুণ্ডের যে গুলিয়াখালী সমুদ্র সৈকত, চট্টগ্রামের হালি শহরের সমুদ্র সৈকত, পার্কি বিচ শুরু করে বাঁশখালী একেবারে কক্সবাজার পর্যন্ত পুরো অঞ্চলটি আসলে পর্যটন প্রেমী মানুষ যারা সাগর ভালোবাসেন তাদের কাছে অন্যতম আকর্ষণীয় স্থান হয়ে উঠেছে। আর বিশেষ করে সারা বছর কাজের চাপে থাকা মানুষ যারা ঘরে বাইরে কিংবা অফিসে ক্লান্ত থাকেন কাজ করতে করতে, তারা আসলে এই ছুটিটি, ঈদের ছুটিটি আনন্দ ভাগাভাগি করে সেই ক্লান্তি দূর করতে চান। পরিবার পরিজনের সাথে ঘুরেন, আত্মীয় স্বজনের বাড়িতে যান, বন্ধুবান্ধব কিংবা পরিজন নিয়ে সময় পেলেই এই সমুদ্রের বিশালতার মাঝে তারা হারাতে চান, কিংবা চট্টগ্রামের যে সবুজ শ্যামল বিশাল ৩ পার্বত্য এলাকার পাহাড়ি এলাকা সেখানে যান। ফলে এই বন্ধের সময়গুলো আমরা দেখছি যে একেবারেই সার্বজনীন হয়ে উঠেছে। শুধুমাত্র মুসলিম সম্প্রদায়ের মানুষ শুধু তাই নয়, আমরা দেখছি যে এই ছুটি উপভোগ করছে অন্যান্য ধর্মাবলম্বী যারা আছেন, একেবারে বয়স ভুলে, জাত ভুলে সবাই আসলে ভিড় করেছেন। আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে শত শত মানুষ এই মুহূর্তে পতেঙ্গার যেই সমুদ্র উপকূল সেখানে এসে ভিড় করেছেন, এবং এখানে যারা আছেন তারা বলছিলেন যে গত
গতকাল বিকেল 3টার পর বিশেষ করে সূর্যাস্তের যে দৃশ্য সেটি দেখার জন্য আসলে লাখো পর্যটক গতকাল এখানে ভিড় করেছিল। আজকেও তারা আশা করছেন গতকালের মতোই যে পর্যটক এখন আছে সেই পর্যটক ভিড় করবে। আপনি সমুদ্রের যে বিশাল জলরাশি আমরা দেখছি, সেখানে কেউ কেউ পানিতে গা ভিজিয়েছেন বন্ধুবান্ধব সহ, কেউ বা স্পিড বোটে করে সমুদ্র দেখার যে ইচ্ছা সেদিকে ছুটছেন। কিছু জাহাজ দেখা যাচ্ছে পর্যটনবাহী কিংবা বিদেশি জাহাজ, সেই জাহাজগুলোও কিন্তু এই পতেঙ্গা সমুদ্র উপকূলে আসে, সেগুলো দেখার জন্য আসছেন। বলা যায় যে পরিবার পরিজন সহ আসলে প্রকৃতির মাঝে, এই বিশালতার মাঝে মানুষ আসলে তাদের যে ক্লান্তি সেটি ফিরিয়ে দিতে চান, প্রকৃতির কাছে নিজেকে সমর্পণ করতে চান। তার জন্য আসলে চট্টগ্রামের মতো জায়গার আসলে কোনো বিকল্প নেই। ফলে সারা দেশের যে পর্যটক তাদের গন্তব্য কিন্তু এখানে। আর ব্যবসার কথা বলছিলেন, স্বাভাবিকভাবে কয়েক গুণ বেড়েছে এবং পর্যটন কেন্দ্রিক যারা ব্যবসায়ী রয়েছেন তারা কিন্তু দিনরাত এখানে ব্যবসা করছেন এবং বেশ খুশি। অনেক বছর পর অনেকটা উৎসবমুখর পরিবেশে তারা আসলে এই ঈদটি পালন করছেন। তন্ময়। মিম, সহকর্মী হোসেন জিয়াদের মাধ্যমে আমরা জানছিলাম পতেঙ্গা সমুদ্র সৈকতে দর্শনার্থী যারা রয়েছেন বা পর্যটক যারা রয়েছেন তাদের উচ্ছ্বাসের খবরাখবর। এবার একটু আপনি শুরুতে যেহেতু বলছিলেন যে কক্সবাজারের সহকর্মী মন্তোষের কাছে যাব, তার কাছ থেকে জানতে চাই। মন্তোষ, ঈদের শুভেচ্ছা জানাচ্ছি আপনাকে। আপনার কাছে জানতে চাই এই যে হোটেল মোটেলের ব্যবসা বাণিজ্য এই ছুটিতে কেমন হচ্ছে এবং আগামী কয়দিন পর্যন্ত এই যে কক্সবাজারে যে ভিড় নেমেছে পর্যটকদের সেটা থাকতে পারে। তার পাশাপাশি আরও একটু জানাবেন, যারা হোটেল মোটেল বুকিং না দিয়েই আসছেন পর্যটকরা, তারা কি আসলে কোনো ধরনের বিড়ম্বনার মধ্যে বা হোটেল পেতে তাদের কোনো অসুবিধা হচ্ছে কিনা? ম্যাম, দীর্ঘ 1 মাসের নীরবতা ভেঙেছে সৈকতের শহরে। আমরা দেখছি যে আজকে থেকে আসলে গোটা রমজান মাসের যে চিত্রটি ছিল সেটি পুরোপুরি পাল্টে গিয়েছে এবং আজকে সকাল থেকে বিপুল পর্যটকের উপস্থিতি সৈকত জুড়ে রয়েছে। একই অবস্থা এখানকার হোটেল মোটেলগুলোতেও, হোটেল রিসোর্ট সবখানেই কিন্তু পর্যটকে আসলে পরিপূর্ণ হয়ে রয়েছে এবং 70 থেকে 80% পর্যন্ত অধিকাংশ হোটেলে বুকিংয়ের কথা বলা হচ্ছে ব্যবসায়ীদের পক্ষ থেকে এবং তারকা মানের যে হোটেলগুলো সেখানে শতভাগ কক্ষই বুকিং রয়েছে এবং সব মিলিয়ে এখানকার যে ব্যবসা বাণিজ্য সেটি বর্তমানে একেবারে চাঙা হয়ে গিয়েছে। আজকে থেকে সেই পরিস্থিতিটা পরিবর্তন হয়েছে বলে এখানকার ব্যবসায়ীরা আমাদেরকে জানিয়েছেন এবং আগামী অন্তত 1 সপ্তাহ এখানে পর্যটকের চাপ থাকবে এবং তাদের যে ব্যবসা বাণিজ্য, অর্থাৎ যে সময়টা আসলে রমজান মাস জুড়ে যে স্থবিরতাটি ছিল সেই সময়ে তারা নতুন করে হোটেল রিসোর্টগুলোকে যে সংস্কার কাজ করেছেন, সেই খাতে নতুন করে অর্থ বিনিয়োগ করেছেন, সেই অর্থ তারা উঠিয়ে নিতে পারবেন এবং এখানে যারা সৈকত কেন্দ্রিক যারা ব্যবসায়ী রয়েছেন কিংবা হোটেল মোটেল জোনের যেসব 5 শতাধিক হোটেল রিসোর্ট গেস্ট হাউস রয়েছে এখানে, এর বাইরে 3 শতাধিক রেস্তোরাঁ রয়েছে, সৈকত কেন্দ্রিক কয়েক হাজার ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে, সবখানেই আসলে পর্যটকের যে উপস্থিতি সেটির কারণে একটা চাঙা ভাব আসলে এসেছে এবং তারা যেটি বলছেন যে এই সময়টার জন্য আসলে তারা মুখিয়ে থাকেন পুরো রমজান মাস। এবারও কিন্তু সেটির ব্যতিক্রম হয়নি। তারা যে হারে আসলে পর্যটকের প্রত্যাশা করেছিলেন সেই আশাটি তাদের পূরণ হয়েছে এবং এখানে শুধুমাত্র সৈকত নয়, এখানের অন্যান্য যে পর্যটন স্পটগুলো রয়েছে সবখানেই কিন্তু মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি আমরা দেখছি এবং পর্যটন নির্ভর যেসব ব্যবসা বাণিজ্য, বিশেষ করে এখানে শুটকির কথা যদি বলি, এখানে মিয়ানমারের বিভিন্ন পণ্য বিক্রি হয় পর্যটকদের কাছে, বিশেষ করে মিয়ানমার থেকে আনা এখানে আচার থেকে শুরু করে বিভিন্ন ধরনের পণ্য এখানে আসে এবং পর্যটকদের এই পণ্যগুলোর পর্যটকদের কাছে একটা বড় চাহিদা রয়েছে। যেহেতু পর্যটক আগমনকে কেন্দ্র করে মূলত এইসব ব্যবসা বাণিজ্যের সফলতা ব্যর্থতা নির্ভর করে, সে কারণে তারা মূলত পর্যটক যেহেতু রয়েছে তাদের ব্যবসা বাণিজ্য ভালো হবে এবং এই সময়টা তারা আসলে বেশ এখানে আনন্দ উচ্ছ্বাসের সাথে আসলে এখানে সময়টা কাটাচ্ছেন। আমরা সকাল থেকে অনেকের সাথে কথা বলেছি, তারা যেটি বলছেন যে ঈদের এই সময়টা যেহেতু সরকারি ছুটি রয়েছে, পরিবারের সদস্য বন্ধু বান্ধব নিয়ে তারা এখানে ঘুরতে এসেছেন এবং অত্যন্ত আনন্দের সাথে আসলে তারা সময়টা এখানে পার করছেন, যেটি কক্সবাজারের মতো একটি জায়গা এখানে আসলে সময় কাটানোটা তাদের জন্য একটি সৌভাগ্যের বিষয়, সেটি অনেকে বলছিলেন এবং অনেকে প্রথমবার সমুদ্র ভ্রমণে এসেছেন, অনেকে কয়েকবার এসেছেন। এই ধরনের অনেক পর্যটকের সাথে আমরা কথা বলেছি, তারা তাদের যে সন্তুষ্টি আত্মতৃপ্তি কক্সবাজারে এসে সেটি আমাদেরকে জানিয়েছেন এবং ব্যবসায়ীদের মাঝে একটা আশার সঞ্চার কিন্তু হয়েছে। এই ছিল কক্সবাজার সৈকত থেকে আমার কাছে সবশেষ।
আমরা প্রতি বছরের মতো কিন্তু এবছরও ঈদ উপলক্ষে সিলেটে নেমেছে পর্যটকের ঢল, কারণ সিলেটে আসলে অনেক ধরনের পর্যটনীয় স্থান কিন্তু রয়েছে। সকাল থেকে সিলেটের প্রাকৃতিক পর্যটন কেন্দ্রগুলোতে উপচে পড়া ভিড় এবং সপরিবারে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতেই কিন্তু এই যে পর্যটন কেন্দ্রগুলো রয়েছে সেখানে মানুষ আসলে ভিড় করছেন, সেখানকার সৌন্দর্য উপভোগ করছেন। দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে গেছেন তারা, এবং পাহাড় একই সঙ্গে স্বচ্ছ জলরাশি সব মিলিয়ে এক আনন্দঘন মুহূর্তের তৈরি হয়েছে সিলেটে, এবং কয়েক লাখ পর্যটক এখন অবস্থান করছেন সিলেটে। সহকর্মী গুলজার আহমেদের প্রতিবেদনে জানবো বিস্তারিত। বন্ধুদের সঙ্গে ঈদ উদযাপনে সিলেটের পর্যটন কেন্দ্র সাদা পাথরে ছুটে এসেছেন গাজীপুরের এই তরুণরা। মুগ্ধতা নিয়েই উপভোগ করছেন এখানকার সৌন্দর্য। প্রত্যেক বছরই এই ঈদের টাইম হচ্ছে ঘুরতে আসি, একমাত্র এই টাইমেই আসলে সবাইকে একসাথে পাওয়া যায়। এখানে এসে ঘোরাঘুরি অনেক মজা লাগছে, বন্ধুদের সাথে ঘোরাঘুরি করাটাই মেন বিষয় আমাদের। সাদা পাথরে বয়ে যাওয়া ধলাই নদী বাংলাদেশ ও ভারতকে আলাদা করেছে। দুই পাড়ে সারি সারি সাদা রঙের পাথর, ওপরে নীল আকাশ আর তার ঠিক নিচে সবুজ পাহাড় বরাবরই পর্যটকদের মুগ্ধ করে। তাই তো যে কোনো ছুটিতেই জনরণ্যে পরিণত হয় এই এলাকা। জায়গাটা খুবই সুন্দর, দেখার মতো। সাদা পাথর যে আসলে না আসলে বোঝা যায় না যে এটা হচ্ছে প্রাকৃতিক যে সৌন্দর্য। পানির যে স্রোতটা, এটাই তো মনের ভিতর অন্যরকম একটা অনুভূতি জাগে। ঈদে ফ্যামিলি নিয়ে আসলাম, সবাইকে নিয়ে এখানে আসার মতো পরিবেশ আছে, তাই আসছি, অনেক ভালো লাগতেছে। প্রথম আসছি, অনেক ভালো লাগতেছে। এই যে পানির স্রোত অনেক ঠান্ডা, অনেক ভালো লাগতেছে। ঈদের প্রথম দিন থেকেই সিলেটের পর্যটন কেন্দ্রগুলোতে কয়েক লাখ পর্যটক এসেছেন বলে জানান ব্যবসায়ীরা। এতে গতি বেড়েছে স্থানীয় অর্থনীতির। স্পটে পানি এলে আরো ভালো লাগবো, এখন তো পানিটা কমলে কমে। ঈদ উপলক্ষে আজকে দ্বিতীয় দিন মানুষ ইনশাল্লাহ দেখা যায় ভালো হয়েছেন, আমরা ব্যবসা করলাম। রমজান মাস তো টুরিস্ট খুব কম আসলা, আর এখন মনে করে পড়ে গেছে, আর ইনশাল্লাহ বেসিলি আমার ডয়ার পড়িলুম ইনশাল্লাহ। এবার সিলেটের ভোলাগঞ্জের সাদা পাথর ছাড়াও জাফলং, লালাখাল ও চা বাগানগুলোতে আশানুরূপ পর্যটক এসেছেন বলে জানান সংশ্লিষ্টরা। ঈদের অবসরে মানুষ তার শহরের ক্লান্তি ভুলে যেতে ছুটে আসেন প্রকৃতির কাছে। এবারও তার ব্যতিক্রম নয়। বিশেষ করে সিলেটের প্রত্যেকটি পর্যটন এলাকাতে এখন মানুষের উপচে পড়া ভিড়। পর্যটন সংশ্লিষ্টরা বলছেন অন্য যে কোনো বারের তুলনায় এবার পর্যটক সংখ্যা অনেক বেশি, যার ফলে মন্দাভাব কাটিয়ে আবার পর্যটন ব্যবসা চাঙ্গা হবে, এমনটা প্রত্যাশা সকলের। গুলজার আহমেদ, এখন ভোলাগঞ্জ, সিলেট। তবে আমরা বলছিলাম ঈদ উপলক্ষে কিন্তু বিভিন্ন পর্যটন কেন্দ্রগুলোতে উপচে পড়া ভিড়, এবং সেখানে দর্শনার্থীদের সংখ্যা যেমন বেড়েছে, সেই দর্শনার্থীদের মধ্যে শিশুদের উপস্থিতিও কিন্তু একদমই চোখে পড়ার মতো। কারণ শিশুদের কথা বলছিলাম যে শিশুদেরকে যে নিয়ে বাবা মারা যাবে পর্যটন কেন্দ্রগুলোতে, সেই সময়টাই কিন্তু হয় না এই ব্যস্ত জীবনে। কিন্তু এই যে ঈদের ছুটি, তার পাশাপাশি এবার ছুটিটা অনেক লম্বা, তাই কিন্তু আসলে অনেকেই প্ল্যান করে এই ধরনের ঘোরাঘুরির মধ্যে অংশগ্রহণ করছেন। আমরা শুরুতে একটু কুমিল্লার ম্যাজিক প্যারাডাইস পার্ক থেকে আমাদের সঙ্গে যুক্ত হবেন সহকর্মী মাসুদ আলম, এবং বগুড়ার মোমাইন ওয়াটার পার্ক থেকে যুক্ত হবেন মাজেদুর রহমান। শুরুতে আমরা যাব মাসুদের কাছে। মাসুদ, একটু জানাবেন, বিনোদন কেন্দ্রগুলোতে আমরা বলছিলাম দর্শনার্থীদের উপচে পড়া ভিড়, এর আগে আমরা সিলেটের কথা শুনছিলাম প্রতিবেদনে, তার আগে আমরা কক্সবাজারের, চট্টগ্রামের কথা শুনেছি। আপনি একটু কুমিল্লার যে পার্কটিতে রয়েছেন সেখানকার অবস্থা যদি আমাদেরকে জানাতেন। ম্যাম, একই রকম আসলে ঈদ উদযাপনে আমরা দেখেছি যে আসলে কুমিল্লার বিনোদন কেন্দ্রগুলোতে দর্শনার্থীদের পদচারণায় মুখর, এবং তাদের উপস্থিতিতে আমরা দেখেছি যে বিভিন্ন বিনোদন বিশেষ করে বেসরকারি বিনোদন কেন্দ্রগুলোতে এক ধরনের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যাচ্ছে। আমি যে জায়গাটা রয়েছে এটা হচ্ছে কুমিল্লার সবচেয়ে বড় বিনোদন কেন্দ্র ম্যাজিক প্যারাডাইস। এখানে আমরা পুরো পার্কেই একই অবস্থা। আসলে সুইমিং থেকে শুরু করি সুইমিং পুল এবং হচ্ছে যে ওয়াটার স্লাইড থেকে শুরু করে সব জায়গাতে আসলে নারী, শিশু থেকে শুরু করে তরুণ তরুণী সবার উপস্থিতি, সবাই আসলে ঈদের উদযাপনটা কিন্তু তারা আনন্দটা কিন্তু উদযাপন করে যাচ্ছেন। এই যে আমরা দেখেছি যে সকাল থেকে
একের পর এক কিন্তু তারা শো চালিয়ে যাচ্ছেন সুইমিংয়ের মধ্যে। এখানে আমরা দেখেছি যে বন্ধু বান্ধব, পরিবার পরিজন তাদের সন্তানাদের নিয়ে এসেছেন এবং অনেকে দেখেছি যে বাবা মায়ের হাত ধরে ছোট শিশুরাও এসেছেন এই ঈদের আনন্দটা ভাগাভাগি করে নিতে। আমি যদি বলি শুধু এই ম্যাজিক প্যারাডাইজ না, কুমিল্লার যে কোটবাড়ি এলাকার যে সকল বেসরকারি বিনোদনগুলো রয়েছে, এরা ডিম হলিডে পার্ক থেকে শুরু করে আরও বেশ প্রায় 7-8টি বিনোদন কেন্দ্র রয়েছে, সেগুলোতে কিন্তু একই অবস্থা বিরাজ করছে। তবে দর্শনার্থীর হয়তো কম একটু আর বেশি একটু থাকতে পারে। একই অবস্থা কিন্তু আমরা দেখেছি যে সরকারি বা স্পটগুলোতেও, বিশেষ করে যে কুমিল্লা একটি প্রত্নতত্ত্বের জেলা, এখানে শালবন বিহার থেকে শুরু করে শালবন বিহার, জাদুঘর, রূপবান মোড়া এবং ইটাখোলা মোড়া সব জায়গাতে কিন্তু আসলে পর্যটকের আসলে আনাগোনা রয়েছে, পদচারণারও রয়েছে। এখানে আমরা দেখেছি যে বিশেষ করে যে ম্যাজিক প্যারাডাইজে এখানে কুমিল্লার আশপাশের উপজেলাগুলো ছাড়াও আশপাশের জেলা এবং দূর দূরান্ত থেকেও মানুষ এসেছেন এই বিনোদন কেন্দ্রে, যাতে করে তারা একটু ঈদের যে আনন্দ বা ঈদের যে ঘোরাঘুরি, সারা বছর যে একটা কর্মব্যস্ততা থাকে, এই কর্মব্যস্ততা শেষে যে ঈদের আনন্দ রয়েছে, সে আনন্দটা আসলে পুরো পরিবারের সাথে একসাথে উদযাপন করার জন্য মূলত তারা দূর দূরান্ত থেকে আসছেন কুমিল্লা। তো ঈদের ছুটি এখনও বাকি আছে, মাত্র ঈদের দ্বিতীয় দিন চলছে। এখানকার যারা ব্যবসা করছেন বিনোদন কেন্দ্রে, তারা বলছেন যে সপ্তাহখানিক পর্যন্ত একই অবস্থা বিরাজমান থাকবে। তো ছিল সব শেষ। আমরা দেখছিলাম সহকর্মী মাসুদ আলমের মাধ্যমে কুমিল্লার বিনোদন কেন্দ্রের চিত্র। এ পর্যায়ে একটু আমরা যেতে চাই বগুড়াতে। সহকর্মী মাজেদ যুক্ত রয়েছেন আমাদের সঙ্গে। মাজেদ, ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। এবং দেখতে পাচ্ছি যে মানুষজন উচ্ছ্বাসে মেতেছে মমইন ওয়াটার পার্কে। জানাবেন সেখানকার সবশেষ খবরাখবর। হ্যাঁ তন্ময়, যেমনটি মিম বলল যে এখানে আসলে ইট পাথরে যে শহর, সেই শহরে কিন্তু বিনোদনের ক্ষেত্রগুলো কিন্তু খুবই কম এবং সময়টাও কিন্তু খুবই কম। সেক্ষেত্রে এবার ঈদের যে 9 দিনের ছুটি রয়েছে, সেই 9 দিনের ছুটির মধ্যে কিন্তু এখানে মমইন যে ওয়াটার পার্ক, এখানে কিন্তু মেতেছে এখানকার সহ বগুড়া সহ আশপাশের জেলাগুলো যারা দর্শনার্থী তারা কিন্তু এখানে এসেছেন, তারা ঈদ উপভোগ করছেন। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এই ওয়াটার পার্কে কিন্তু প্রচুর পরিমাণে এখানে মানুষের ঢল নেমেছে এবং এই ঢল কিন্তু রয়েছে এবং এটি চলবে এখনও 7 দিন পর্যন্ত। এবং এখানে যে রাইডগুলো রয়েছে, সেই রাইডগুলোতে প্রত্যেকটা রাইডে কিন্তু মানুষজন এখানে ভর্তি। এখানে যে যাদের পিতামাতা এখানে আসছেন, তাদের সন্তানকে নিয়ে আসছেন, তাদের ঘুরতে আসছেন, তারা উপভোগ করছেন এবং যারা মায়েরা তারা কিন্তু এখানে বসে দেখছেন তাদের সন্তানদের যে আনন্দ উপভোগ সেটি। আর এখানে যদি বলে রাখি যে উত্তর অঞ্চলের মধ্যে সবচেয়ে বড় যে ওয়াটার পার্কে, এটা মমইন ওয়াটার পার্ক। আর এখানে যে রাইডগুলো রয়েছে, প্রায় 9টি রাইড এখানে রয়েছে, যেমন ফেরিস হুইল, ওয়েভ পুল, ওশান হাউস, সুইসাইডার, রেন ড্যান্স, ট্র্যাক অ্যান্ড ট্রেন, স্লাইডার, বোটিং, সাইকেলিং, এসব যে রাইডগুলো রয়েছে প্রত্যেকটি রাইডে কিন্তু উপচে পড়া ভিড়। এবং এই ভিড়গুলো কিন্তু আরও কয়েকদিন কিন্তু থাকবে বলে এখানে যে ম্যানেজার পরিচালক সেখানে বলছেন। এবং এটা আপনি জানেন যে মমইন উত্তর অঞ্চলে কিন্তু একটি বড় 5 স্টার হোটেল, এবং সেই 5 স্টার হোটেলের পাশে কিন্তু এরকম একটি আয়োজন কিন্তু সকলের কাছে একটি সুন্দর একটি আয়োজন বলে মনে করছেন। এবং এই যে ঈদ আনন্দ, সেই ঈদ আনন্দ কিন্তু নির্বিঘ্নে এখানে করার জন্য এখানে যে সিকিউরিটি ব্যবস্থা সবগুলো রয়েছে এবং সবাই কিন্তু শান্তিতে এখানে আনন্দঘন পরিবেশে কিন্তু ঈদ উদযাপন করছে এসব রাইডে। তো এই ছিল তন্ময় আমার কাছে বগুড়ার যে ওয়াটার পার্কে সেখানে সর্বশেষ অবস্থা। বগুড়া এবং কুমিল্লার বিনোদন কেন্দ্রের খবর জানছিলাম সহকর্মীদের মাধ্যমে। প্রিয়জনের সঙ্গে ঈদ কাটাতে প্রায় 1/2 কোটির বেশি মানুষ আগেই ছেড়েছেন ঢাকা। তবে ঈদের দ্বিতীয় দিনেও থেমে নেই এই যাত্রা। এখনও রাজধানীর কমলাপুরে আছে ঘরমুখো মানুষের চাপ। গন্তব্যের ট্রেনের জন্য অনেকেরই অপেক্ষা। অনেকে আবার নানা ব্যস্ততায় ফিরেও এসেছেন ঈদের দিন কাটিয়ে। তবে সবাই সন্তোষ জানিয়েছেন ঈদ যাত্রা নিয়ে। আরিফ হোসেনের প্রতিবেদন। ঈদ উল ফিতরের একদিনের ছুটি কাটিয়ে আবারও ঢাকা থেকে বিভিন্ন গন্তব্যে ছুটছে ট্রেন। ঢাকার কমলাপুর রেল স্টেশন থেকে শুধু আন্তনগর ট্রেনগুলো ছেড়ে যাচ্ছে। একই সঙ্গে এদিন শুরু হয়েছে ঈদের ফিরতি ট্রেন যাত্রাও। কমলাপুর ঘুরে দেখা গেল অনেকেই ট্রেনের জন্য বসে আছে, কেউ আবার ছুটছে গন্তব্যের ট্রেন ধরার জন্য। ছুটি কম, এর কারণে এই যে আজকের দিন চলে এসেছি। কালকে তো আপনার 6 তারিখে তো অফিস খোলা, তো আমি যাব আর একজন যাবে বাড়ি।
কষ্ট হইলো, ফ্যামিলির সাথে ঈদ করছি, আমার আনন্দ লাগছে, আবার কর্মস্থল হওয়ার খুলে যাচ্ছে, তার জন্য চলে আসলাম। পরিবারের সাথে ঈদ করতে বাড়ির পথেও ছুটছেন অনেকে, কেউ আবার বেড়াতে যাচ্ছেন আত্মীয়ের বাড়ি। আমার বাড়ি হচ্ছে সোনারগাঁ, নারায়ণগঞ্জ, মুগরাপাড়া চৌরাস্তা। আমি আর কি আমার শ্বশুর বাসায় যাইতেছি বউ নিয়ে। ঢাকা আসছিলাম আর কি, ওই বোনের বাসায় যেতেছি আর কি। ঈদের দিন প্রিয়জনের সঙ্গে কাটিয়ে কেউ কেউ ফিরতে শুরু করেছে রাজধানীতে। তাদের মুখেও স্বস্তির ছাপ। রেলপথে নেই শিডিউল বিপর্যয়, অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগ। বাড়তি ভাড়া নেওয়ার কোনো অভিযোগ নাই, ঠিকঠাকই যে রেগুলার যেভাবে গেছি এইভাবে আসছি। যানবাহনে আলহামদুলিল্লাহ খুব সুন্দরভাবে আমরা যেতে পারছি, বললো তো যানজট ছিল না, জ্যাম ছিল না। তো সুন্দর মানে জার্নি, মানে বিগত কোনো 16 বছরে এত। ট্রেন ছাড়ার তথ্য না নিয়ে যারা কমলাপুরে এসেছেন তারা কিছুটা বিপাকে পড়েছেন। এখন কোনো ট্রেন পাওয়া যাচ্ছে না, শিডিউল ঠিক না, এজন্য আমরা কিভাবে যাব? টিকিট পাচ্ছি না, অনলাইনেও টিকিট কাটছিলাম কিন্তু অনলাইনে হচ্ছে না, একটু ভোগান্তি আর কি এটা। রাজধানীগামী ধূমকেতু এক্সপ্রেস ভোর 6টায় ছেড়ে গেছে। সকাল 7:15টায় 11 সিন্ধুর প্রভাতী, 7:30টায় তিস্তা এক্সপ্রেস, সকাল 7:45টায় মহানগর প্রভাতী সহ বেশ কয়েকটি ট্রেন কমলাপুর ছেড়েছে। যেই সরকারি থাকুক এইভাবে আরো 4-5 বছর থাকা উচিত। আজকে এই জার্নিটা পাইলাম, পরের বছর যদি এই জার্নিটা না পাই তখনকার তো আপনারা এসে আমাকে জিজ্ঞেস করবেন এই জার্নিটা আগেরবার ভালো ছিল, এখন কেন খারাপ ছিল, এটার উত্তরটা দেন। তো আমি বলে দিলাম ফিউচারটা কিভাবে ভালো করা যায়। আরিফ হোসেন, এখন, ঢাকা। নগরবাসীর অনেকেই নারীর টানে বাড়ি ফিরে গেছেন। এছাড়াও চলতি সপ্তাহ জুড়েই রয়েছে ছুটি, সে কারণে জনাকীর্ণ ঢাকা এখন একেবারেই ফাঁকা। শুনশান নগরীর আরও খবর জানাতে এই মুহূর্তে সংসদ ভবন এলাকা থেকে আমাদের সঙ্গে যুক্ত আছেন সহকর্মী তাসফিহা উখরোজ। চলে যাচ্ছি তার কাছে। উখরোজ, জানাবেন যে রাজধানীর এই অচেনা রূপ কিভাবে উপভোগ করছেন ঢাকাবাসী? তন্মা, যেমনটি আপনি বলছিলেন ঈদের ছুটি এবার বেশ লম্বা হয়, কিন্তু এই যে ব্যস্ত ইট পাথরের যে নগরী ঢাকা সেটি কিন্তু এখন বেশ কোলাহল মুক্ত রয়েছে। এবং এখানে আমরা সংসদ ভবন এলাকায় বর্তমানে রয়েছে এবং আমরা এখানে দেখতে পাই সচরাচর যে এই এলাকাতে কিন্তু যানবাহনের চাপ সব সময় অনেকটা বেশি থাকে। কিন্তু যেহেতু এখন ঈদের ছুটি চলছে এবং বেশ লম্বা ছুটি রয়েছে, সরকারি যে অফিস আদালত রয়েছে বা বিশ্ববিদ্যালয়, স্কুল, কলেজ সব কিছুই কিন্তু বন্ধ, তাই এই যে এলাকা রয়েছে এখানে কিন্তু যানবাহনের চাপ খুব একটা নেই বা নেই, একদমই নেই বলা চলে। কিন্তু আসলে এখানে যারা আসলে বিভিন্ন কারণে ঢাকার বাইরে ঈদ করতে যেতে পারেনি তারা কিন্তু বর্তমানে রাজধানীতে রয়েছে এবং তারা আসলে ঈদের আনন্দ উপভোগ করতে বা কিছু পরিবার পরিজনদের সাথে কিছুটা সময় কাটাতে আসলে এই কোলাহল মুক্ত রাজধানীতে ঈদের আনন্দ উপভোগ করতে তারা বের হয়েছেন। এবং তারা আসলে বলছেন যে এই রাজধানীর এই যে চিত্র, এটি তো শুধু আসলে ঈদের যে ছুটিগুলো থাকে, যে 2 ঈদে যে ছুটি থাকে, বিশেষ করে পবিত্র ঈদ উল ফিতরের যে ছুটি থাকে, সেই সময়টাতেই তারা আসলে এই সুযোগটা পায় এবং এই সুযোগটা তারা আসলে হাতছাড়া করতে রাজি না। তারা তাদের পরিবার পরিজন প্রিয়জনদেরকে নিয়ে আসলে রাজধানীর যে বিনোদন কেন্দ্রগুলো রয়েছে সেই এলাকাগুলোতে যাচ্ছেন এবং তারা তাদের পরিবারের সদস্যদেরকে নিয়ে আসলে ঈদের আনন্দে মেতে উঠছেন। এবং যেমনটি বলছিলেন যে কোলাহলপূর্ণ থাকে সব সময় ঢাকা, কিন্তু এই ঈদের সময়টাতে আসলে এই কোলাহলপূর্ণ ঢাকা আসলে কোলাহল মুক্ত হয়ে থাকে এবং এই রাজধানীবাসী তারা কিছুটা আসলে স্বস্তির সময় কাটাতে পারে। তো এই ছিল আমার কাছে কোলাহল মুক্ত ঢাকার বিষয়ে সবশেষ। সাতক্ষীরার আশাশুনিতে খোলপেটুয়া নদীর বেড়িবাঁধ ভেঙে প্লাবিত 9টি গ্রাম। এই বিষয়ে আরও জানাতে আমাদের সঙ্গে সাতক্ষীরার আশাশুনি উপজেলার বিছট থেকে যুক্ত আছেন সহকর্মী আহসান রাজীব। চলে যাচ্ছে তার কাছে। রাজীব, ঈদের যেই আনন্দ সেটি অনেকটাই ম্লান হয়েছে আশাশুনিতে। জানাবেন এখন পর্যন্ত কত মানুষ পানিবন্দী রয়েছেন এবং একই সঙ্গে জানতে চাই যে ভাঙা বাঁধ মেরামতে কর্তৃপক্ষ কী ধরনের ব্যবস্থা গ্রহণ করেছে? এই মুহূর্তে রয়েছি বিছট গ্রামের একটি পাড়াতে। এই পাড়ার ভিতরে কিন্তু যে বাড়ি ঘরগুলো রয়েছে সেই বাড়ি ঘরগুলোতে ইতিমধ্যে পানি উঠে গেছে। আমরা দেখতে পাচ্ছি এখানে প্রতিটি বাড়িতেই কিন্তু পানি উঠে রয়েছে এবং জোয়ারের পানি কিন্তু এখনো ঢুকছে। দুপুরের যে জোয়ার ছিল সেই জোয়ারের পানিটি ঢোকার কারণে এখানে কিন্তু পানি উঠে গেছে এবং আমরা দেখেছি যে এখানে মোট 8টি গ্রাম, এই 8টি গ্রামে কিন্তু প্রায় প্রতিটি বাড়িতেই পানি উঠেছে। এছাড়া আরো কয়েকটি গ্রামের নিচু এলাকা যেগুলো, সেই নিচু এলাকাতে আমরা দেখেছি সেখানে পানি ঢুকে গেছে। তো এখানকার স্থানীয়
জনপ্রতিনিধিরা বলছিলেন যে এখন পর্যন্ত এই বাঁধটি তারা বাঁধতে পারেননি। এছাড়া এখানকার সাধারণ যারা মানুষ রয়েছেন তাদের বাড়িতে পানি উঠে গেছে, তারা কিন্তু গতকাল থেকে না খেয়ে রয়েছেন, এখনো অনেকের বাড়িতে চুলা জ্বলেনি, অনেকে কিন্তু এখানে শুকনা খাবার খেয়ে তারা দিন পার করছেন। এছাড়া এখানে কিছু ঘরবাড়ি ভেঙে গেছে, আমরা দেখেছি শত শত ঘরবাড়ি, কাঁচা ঘরবাড়ি যেগুলো রয়েছে সেগুলো ভেঙে কিন্তু সেখানকার যে মানুষগুলো তারা রাস্তার উপরে অর্থাৎ বেড়িবাঁধের উপরে তারা আশ্রয় নিয়েছেন। এছাড়া এখানকার যারা বাসিন্দা রয়েছেন তারা কিন্তু বাড়িতে কেউ কেউ অবস্থান করছেন, যদিও তাদের বাড়িঘর যে কাঁচা বাড়িঘর সেগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে। সেই কাঁচা ঘর বাড়ির মধ্যে তারা জীবনের ঝুঁকি নিয়ে তারা রয়েছেন, কারণ তাদের বাড়িতে যে মালামালগুলো রয়েছে সেগুলো তারা সরাতে পারেননি। গবাদি পশু সহ অন্যান্য যে প্রাণীগুলো তারা এখানে প্রতিপালন করে সেগুলো তারা সরিয়ে নেওয়ার চেষ্টা করছেন। অনেকের গবাদি পশু পানির স্রোতে ভেসে গেছে এমনটিও আমরা জানতে পেরেছি। তবে সবচেয়ে কষ্টের একটি কথা তারা যেটি বলছিলেন যে গতকাল থেকে তারা অনেকে এখন না খেয়ে রয়েছেন। এখানে বাড়িঘরে তাদের যে বাড়িঘরগুলো রয়েছে সেগুলো কিন্তু জোয়ার ভাটা হচ্ছে প্রতিনিয়ত, বাড়ির উঠানে পানি উঠে গেছে। এখানকার যে খাবার পানির উৎসগুলো রয়েছে বিশেষ করে টিউবওয়েল এবং এখানে পুকুরগুলো, সেই পুকুরের পানি তারা পান করে থাকেন, সেই পুকুরগুলো কিন্তু লবণ পানিতে ডুবে রয়েছে। একই সাথে খাবার পানির অন্যান্য যে উৎসগুলো টিউবওয়েল সহ যে খাবার পানির উৎসগুলো রয়েছে সেগুলো কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে, যার কারণে এখানে খাবার পানির সংকট তৈরি হয়েছে, খাদ্যের সংকট তৈরি হয়েছে, যেগুলো এখন পর্যন্ত কোনো ত্রাণ সহায়তা না আসার কারণে মূলত তারা এই সমস্যার মধ্যে রয়েছেন বলে তারা আমাদেরকে জানিয়েছেন। তারা বলছেন যে এই এলাকাটিতে আসলে গতকাল সকাল বাংলাদেশের স্বাধীনতা পরবর্তী 50 বছরে রাজধানী ঢাকার আয়তন বেড়েছে 16 গুণ, পাল্লা দিয়ে বৃদ্ধি পেয়েছে ঢাকার জনসংখ্যাও। বর্তমানে বিশ্বের 7ম জনবহুল শহর ঢাকা। আর সংখ্যানুপাতিক হারে বছরের পর বছর যেভাবে এই শহর মানুষ বসবাস শুরু করেছে তাতে শঙ্কা রয়েছে ভয়াবহ দুর্যোগের। তাই ঢাকা বিকেন্দ্রীকরণ বা রাজধানী হস্তান্তর ছাড়া বিকল্প দেখছেন না নগর পরিকল্পনাবিদরা। রকিবুর রাহাতের প্রতিবেদন বিস্তারিত। 1610 খ্রিস্টাব্দে মুঘল সুবাদার ইসলাম খান চিশতি বাংলার রাজধানী ঢাকায় স্থানান্তর করে। তখন শহরের ঠিক উত্তর প্রান্ত ঘিরে এই মীর জুমলা গেট স্থাপন করা হয় ঢাকাকে বহির্শত্রুর হাত থেকে রক্ষা করতে। তবে বর্তমানে এটি শহরের ঠিক প্রাণকেন্দ্রে। এ থেকেই বোঝা যায় ঢাকার বিস্তৃতি বেড়েছে পূর্ব থেকে পশ্চিমে, উত্তর থেকে দক্ষিণে। ঢাকার আয়তন এবং জনসংখ্যা নিয়ে কিভাবে শহর ঢাকা মেগা সিটিতে রূপান্তর হলো। তবে সম্প্রতি পুরান ঢাকার এক খনন কার্যে 1430 সালের প্রাসাদ বা দুর্গের নিদর্শন মিলেছে। চমকপ্রদ এমন স্থাপনা দেখে প্রত্নতাত্ত্বিক ও গবেষকরা ধারণা করছেন খ্রিস্টপূর্ব 5ম থেকে 2য় শতকে ঢাকা অঞ্চলে জনপদ ছিল। সে হিসাবে ঢাকার বয়স 2500 বছরের বেশি। আমরা বরং রাজধানী ঢাকার পত্তন পরবর্তী সময়ে হাঁটি। মোগল আমলে ঢাকার মূল নগরীর বিস্তৃতি ছিল বুড়িগঙ্গা বরাবর 7 থেকে 10 মাইল এবং অভ্যন্তরভাগে 2.5 মাইল পর্যন্ত। নদীকেন্দ্রিক নগরের প্রমাণ মেলে ছোট কাটারা, বড় কাটারা, লালবাগ দুর্গের মতন স্থাপনায়। ব্রিটিশ ঔপনিবেশিক শাসনামলে রাজধানীর মর্যাদা না থাকলেও জাদুর শহর ঢাকা সমৃদ্ধি লাভ করে বাণিজ্যিকভাবে। মানুষের বসবাসের সাথে পাল্লা দিয়ে স্বভাবতই রাজধানী ঢাকার আয়তনও বৃদ্ধি পায়। স্বাধীনতার আগে 1951 সালে তৎকালীন পূর্ব পাকিস্তানের রাজধানীর আয়তন ছিল মাত্র 72.52 বর্গ কিলোমিটার। স্বাধীনতার পর 1974 সালে ঢাকার সীমানা দাঁড়ায় 103.6 বর্গ কিলোমিটারে। বর্তমানে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজুকের অবিভক্ত ঢাকার আয়তন 1083.5 বর্গ কিলোমিটার। ঢাকার গণ্ডি বুড়িগঙ্গা পেরিয়ে ছুঁয়েছে তুরাগ, বালু, শীতলক্ষ্যা নদী পর্যন্ত। আবাসন প্রকল্প তৈরি হচ্ছে গাজীপুরের টঙ্গী, নারায়ণগঞ্জের রূপগঞ্জ, উত্তরা এবং ক্রানীগঞ্জের মতো ঢাকার প্রান্তিক এলাকায়। রেগুলার অফিস আসতেছে যাচ্ছে, এখান থেকে সবাই অফিস করে। আগের মতো না, এখন যোগাযোগ ব্যবস্থা অনেক ভালো। আগে তো মনে করেন সুন্দর পরিবেশ ছিল, এখন কোনো মানুষই পরিবেশ নষ্ট হয়ে গেছে। এদিকে ঢাকা সিটি কর্পোরেশনে যুক্ত হওয়া নতুন ওয়ার্ডের মানুষ নাগরিক সুবিধা বঞ্চিত হচ্ছেন। হোল্ডিং ট্যাক্স, পানি, বিদ্যুতের অর্থ পরিশোধ করেও পাচ্ছেন না কোনো নাগরিক সেবা। কোনো তদারকি নাই, কোনো সেবা নাই। যে আসছে সে তার মতো থাকে, কোনো আসে না, খোঁজখবর নেয় না। সিটি কর্পোরেশন আওতায় থাকলে কি হবে, আমাদের কোনো নাগরিক সুবিধা কিছুই পাচ্ছি না। নগর পরিকল্পনাবিদরা বলছেন সরকারের দুর্বলতা এবং ব্যর্থতায় নাগরিকদের ঢাকা কেন্দ্রিকতা বাড়ছে। বিকেন্দ্রীকরণ ছাড়া ভয়াবহ দুর্যোগের মুখে পড়তে যাচ্ছে পুরো শহর। ঢাকার যে বিকাশটা সেটা হচ্ছে যে অনিয়ন্ত্রিত, অপরিকল্পিত
পরিবেশকে একদমই অগ্রাহ্য করে, এবং যার ফলে এখানে যতই মেট্রো রেল করেন, আপনার পাতাল রেল, হ্যাঁ, আন্ডারগ্রাউন্ড রেল, ঢাকা বাঁচবে না, দেশ বাঁচবে না। দেশকে ডুবানোর জন্য বরঞ্চ এই যে অতিমাত্রিক ঢাকা কেন্দ্রিকতা, এটা আমাদের দেশকে সাংঘাতিকভাবে ডুবিয়েছে, সামনে আরও ডুবাবে। এদিকে সম্প্রতি সংস্কার কমিশনের প্রস্তাবনায় ঢাকার বিকল্প রাজধানী গড়ার সুপারিশ করা হয়েছে। স্থানান্তরের সাথে একমত রাজুকও। মূল সেন্ট্রাল ঢাকাকে তার চতুর্পাশে কিভাবে নগরায়ণ পরিকল্পিত নগরায়ণ করা যায়, সেখানে যেমন মেট্রো রেলের বিস্তৃতি আমরা তৈরি করতেছি, 6টা মেট্রো রেলের আমরা বিস্তৃতি তৈরি করতেছি, যেটা ঢাকার আশেপাশে পর্যন্ত করিডোরকে কানেক্ট করবে, সাভার, কেরানীগঞ্জ, এদিকে রূপগঞ্জ, এগুলিকে কানেক্ট করে তাহলে ঢাকামুখী রুটটাকে বিভিন্ন দিকে সেন্ট্রালাইজ তৈরি করে দেয়। মানুষের অর্থনৈতিক কারণ ছাড়াও সামাজিক কারণেও ঢাকার জনসংখ্যা ও আয়তন বৃদ্ধি পাচ্ছে বলে অভিমত পপুলেশন সায়েন্সেসের এই অধ্যাপকের। ঢাকার বাইরে বিকল্প রাজধানী যে চিন্তা করা, সেটি কিন্তু আমরা এখনো চিন্তা করছি না। গুণগত জীবন তাদের হবে কিনা সেগুলো যদি নিশ্চিত না করতে পারি, তাদের শিক্ষা, সংস্কৃতি, অন্যান্য যে সেবাগুলো রয়েছে সেগুলো যদি না করতে, তাহলে আমরা ওই বিশ্ব মানদণ্ডে যেটি রয়েছে, যে নগরের যে মানদণ্ড, বৈশ্বিক সিটিগুলোর যে সূচকে, এই সূচকে আমরা পিছিয়ে থাকবো। প্রতি বছর বিপুল সংখ্যক মানুষ স্থায়ীভাবে ঢাকামুখী হচ্ছেন। এমন পরিস্থিতি নিয়ন্ত্রণে এবং ঢাকাকে বাঁচাতে দ্রুততম সময়ের মধ্যে কার্যকরী সমাধানে পৌঁছানোর আহ্বান সবার। রকিবুল রাহাত, এখন, ঢাকা। মিয়ানমারে ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত এলাকায় দ্বিতীয় দফায় সহায়তা পাঠালো বাংলাদেশ। উদ্ধার সরঞ্জামাদি সহ 15 টন ত্রাণ সামগ্রী নিয়ে মিয়ানমারে গেছে সেনাবাহিনী ও বিমান বাহিনীর 3টি পরিবহন বিমান। এই বহরে একটি উদ্ধারকারী দল সহ দেশটিতে গেল জরুরি ওষুধ সামগ্রী সহ একটি চিকিৎসক দলও। 55 সদস্যের দলে নেতৃত্ব দিচ্ছেন সেনাবাহিনীর কর্নেল মোহাম্মদ শামীম ইফতেখার। এর মধ্যে 34 সদস্যের উদ্ধারকারী দলে আছেন সেনাবাহিনীর 21 জন, নৌবাহিনীর 2 জন, বিমান বাহিনীর 1 জন এবং ফায়ার সার্ভিসের 10 জন সদস্য। এছাড়া 21 সদস্যের চিকিৎসা সহায়তার দলে আছেন সেনাবাহিনীর 10 বিশেষজ্ঞ চিকিৎসক ও নার্স। এবারে পাঠানো সহায়তার মধ্যে রয়েছে শুকনো খাবার, বিশুদ্ধ পানি, তাঁবু, হাইজিন প্রোডাক্ট, ওষুধসহ নিত্য প্রয়োজনীয় অন্যান্য সামগ্রী। এই ছিল এখন দুপুর। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন এখন.tv। ফেসবুকে দেখুন facebook.com/tv.এখন আর ইউটিউবে দেখুন youtube.com/এখন.